বিভিন্ন পেশার 12 জন পুরুষ আর একটি মাত্র মেয়ে নিয়ে একটি মঞ্চ নাটকের গ্রুপ। তারা দীর্ঘদিন যাবৎ একসাথে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় একটি নাটকের সাফল্যের পর তারা পার্টি করতে একটি রিসোর্টে যায়। আর ওই রাতেই ঘুমের মধ্যে 12 জনের একজন ওই মেয়েটিকে মোলেস্ট করে। গ্রুপের অন্য সদস্যরা জানতে পেরে তারা সেই লোকটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরই তাদের সামনে এক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কি সেই প্রতিবন্ধকতা? আর ওই রাতে মেয়েটির সাথে কি ঘটেছিল? কেই বা আসল অপরাধী? মেয়েটির কথায় কতটুকু বিশ্বাসযোগ্য? আর তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে? এই সকল প্রশ্ন মুভির শেষ মুহূর্ত পর্যন্ত আপনার মধ্যে সাসপেন্স বানিয়ে রাখবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2023 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার মুভি আত্মামের কথা। মুভির শুরুতেই আমাদের অঞ্জলি নামে একটি মেয়েকে দেখানো হয়। অঞ্জলি পেশায় একজন আর্কিটেক্ট। অঞ্জলি তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল। তখনই অঞ্জলির নাটকের গ্রুপের গাড়ি এসে পড়ায় অঞ্জলি তাদের সাথে চলে যায়। আজ তাদের একটি মঞ্চ নাটক, তাই এই টিমের অন্য সদস্যরাও এখানে এসেছে। চলুন তাহলে আগে তাদের পরিচয় জেনে আসি। অঞ্জলির সাথে যাকে দেখছেন তার নাম হরি। হরি কয়েকটি মুভিতে অভিনয় করেছে, তাই এখানেও হিরোর রোলে অভিনয় করে। আর অঞ্জলি টিমের একমাত্র মেয়ে। এই যে ফুলের ব্যাগ হাতে লোকটাকে দেখছেন, তার নাম প্রশান্ত। প্রশান্ত আবার অঞ্জলিকে পছন্দ করে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। এ হচ্ছে সান্তোষ। যে ফোনে কথা বলছে তার নাম বিনয়। আর এই ব্যক্তির নাম সুধীর। যে লোকটা স্ক্রিপ্ট পড়ছে তার নাম সিজিন। আর এই ব্যক্তির নাম সেলভাম। এই যে বয়স্ক লোকটাকে দেখছেন তার নাম আজি। আর এ হচ্ছে সানুষ। পাশে যে শুয়ে আছে তার নাম জলি। আর এই লোকটির নাম মদন। এই হচ্ছে তাদের 13 জনের নাটকের গ্রুপ। আর ইনি হচ্ছেন মাধব, এই নাটকের গ্রুপের প্রধান, মানে পরিচালকও বলতে পারেন। এরপর তাদের নাটক শুরু হয়। আর নাটক শেষে মাধব দুজন বিদেশিকে নিয়ে আসে। মূলত তারা তাদের নাটক দেখে মুগ্ধ হয়েছে। আর তাদের সবথেকে ভালো লেগেছে অঞ্জলির রোলটা। এই জন্য তারা সবাইকে আজ রাতে তাদের রিসোর্টে ইনভাইট করে। মাধব অনুমতি দেয়, সবাই যেতেও রাজি হয়ে যায়। এরপর অঞ্জলিকে দেখা যায় তাদের গাড়ি থেকে একটি ব্যাগ আনতে গিয়েছে। তখনই প্রশান্ত এসে বলছিল, তুমি ফ্রি থাকলে 2 মিনিট কথা বলতে চাই। অঞ্জলি বলে, আসলে সাজিতাকে ব্যাগটা দিতে হবে, পরে কথা বলবো। সাজিতা হচ্ছে সুধীরের ওয়াইফ। সাজিতাও মেয়েকে নিয়ে নাটক দেখতে এসেছিল। সবাই পার্টিতে যাবে, এই জন্য সাজিতা উবার নিয়ে চলে যেতে চাচ্ছে। এদিকে অনেক দেরি হয়ে যাওয়ায় সুধীরও একা যেতে দিতে চাচ্ছে না। এদিকে আবার পারফরমেন্স শেষে সবাই ঘেমে আছে। শরীর থেকে গন্ধ আসছে দেখে নন্দা হরির পারফিউম নিয়ে সবার গায়ে মেখে দিচ্ছে। এখান থেকে বের হয়েই পার্টির জন্য তারা কিছু মদের বোতল কিনে নেয়। এরপর ওই 2 বিদেশি সবাইকে তাদের রিসোর্টে নিয়ে গিয়ে বলে, তোমরা এখন পার্টি করো, আমরা কাল সকালে এসে দেখা করব। যাওয়ার সময় তারা আরও কিছু বোতলও দিয়ে যায়। সাজিতাও তার মেয়েকে নিয়ে এসেছে। অঞ্জলি সাজিতাকে বলছিল, মেয়েকে নিয়ে তুমি বিছানায় ঘুমাও, আমি সোফাতে ঘুমাবো। কিন্তু সাজিতা বলে, সমস্যা নেই, বেডে 3 জনের যথেষ্ট জায়গা হয়ে যাবে। এদিকে বিনয়কে দেখা যায় মাধবের সাথে কথা বলছে। মূলত 14 বছর নাটকে অভিনয় করার পর বিনয় এখন হিরোর রোল করতে শুরু করেছে। কিন্তু 1 বছর যাবৎ, মানে হরি আসার পর থেকে হরি এই রোলটা করছে। কারণ হরি কয়েকটি ফিল্মেও অভিনয় করেছে। কিন্তু বিনয়ের কথা, ও কি আমার থেকে ভালো করছে? মাধব বলে, দেখো, ভালো খারাপ বিষয় না। আগে আমরা বছরে 3 থেকে 4টা শো পেতাম। আর হরি আসার পর 7 মাসের মধ্যে আমরা 9টা শো করেছি। পাবলিকের মধ্যে ওর একটা ডিমান্ড আছে। আর এজন্যই তো তোমরা ভালো বেতন পাচ্ছ, তাই না? বিনয় বলে, তার মানে আমার আর কোনো আশা নেই? মাধব বোঝায়, তুমি তো শুধু তোমার কথা ভাবছ। বিনয় বিষয়টা বুঝতে পেরে চলে যায়। অন্যদিকে প্রশান্ত খুবই ঋণগ্রস্ত, তাই হরির থেকে 1,40,000 টাকা ঋণ নিচ্ছে। হরি তাকে একটি চেক সই করে দিয়ে আগামী 7 তারিখের পর সেটা তুলতে বলে। সাথে এটাও বলে দেয়, এই বিষয়টা কাউকে বলো না, তাহলে সবাই আমার কাছে ধার চাইতে আসবে। আবার মাধবের কথায় বিনয় মন খারাপ করে আছে দেখে অঞ্জলি বিনয়কে বোঝাচ্ছে যে হরির তো অনেক মুভি বের হচ্ছে, ও একসময় এখান থেকে চলে যাবে, তখন তুমি তো রোল করতে পারবে, এত চিন্তা করো না। কিন্তু তাতেও বিনয়ের মন খারাপ, তাই অঞ্জলি বিনয়ের মন ভালো করতে বিনয়কে মেডিসিন দিচ্ছিল। মূলত বিনয়ের ঘরে বউ আছে। তারপরে বিনয়ের অঞ্জলি 1 বছর যাবত রিলেশনশিপে আছে। তবে এই বিষয়টা এখানের কেউই জানে না। বিনয় ভয় পাচ্ছে কেউ তাদের দেখে ফেলতে পারে। কিন্তু অঞ্জলি বোঝায় এখন এখানে কেউই আসবে না। এরপর সবাই মিলে পুলের পাশে বসে আড্ডা দিতে শুরু করে। অন্যদের সাথে অঞ্জলি আর সাজিতাও আছে। তবে অঞ্জলি অন্যদের সাথে ড্রিঙ্ক করলেও সাজিতা ড্রিঙ্ক না করায় সাজিতা শুধু সঙ্গ দিচ্ছে। জলিকে দেখা যায় ভিডিও কলে তার ওয়াইফকে মানানোর চেষ্টা করছে। কারণ পার্টির কথা শুনে জলির ওয়াইফ বারবার বলছিল ড্রিঙ্ক করো না আবার। অবশ্য জলিও বউকে প্রমিস করে এসেছে সে আর কখনো ড্রিঙ্ক করবে না। অঞ্জলিকে দেখা যায় কি যেন একটা খুঁজছিল। সুধীর লক্ষ্য করে অঞ্জলির পোশাক ঠিক নেই, তাই সাজিতাকে বলছিল ওর পোশাক ঠিক করতে বলো। এর মধ্যে একজন পুলে জাম্প করলে হরিও একে একে সবাইকে ধরে ধরে পুলের মধ্যে ফেলে দিচ্ছিল।
পাশে অঞ্জলিকে দেখে হরি অঞ্জলিকেও ফেলে দেয়। তবে অঞ্জলিকে ফেলে দেওয়াতে বিনয় হরির উপরে একটু চটে উঠছিল। এরপর সবাই ফ্রেশ হয়ে এলে সান্তোষ সিজিনকে বলছিল, পুলে নেমে সব মাটি হয়ে গেল রে, এখন আমার আবার ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে। সিজিন বলে, আমি হরির কারের মধ্যে আরও বোতল দেখেছি, তবে সমস্যা হচ্ছে ওই বোতল নিতে হলে কারের চাবি লাগবে। সান্তোষ বলে, চাবি তো ও আমি ম্যানেজ করে নিব। এদিকে সবার সাথে আড্ডা দিয়ে অঞ্জলি উপরে ঘুমাতে যাচ্ছিল। তখনই প্রশান্ত এসে অঞ্জলির সাথে একটু কথা বলতে চায়। অঞ্জলি বলে, দেখো প্রশান্ত, আমি জানি তুমি আমাকে কি বলতে চাইছো, কিন্তু আমি তোমাকে নিয়ে কখনো এমনটা ভাবিনি, এসব ভুলে যাও। বলেই অঞ্জলি চলে যায়। অন্যদিকে নন্দা, হরি আর সানস একই রুমে ছিল। নন্দা স্মোক করার জন্য একটি সিগারেট খুঁজছে। তার কাছে না থাকায় হরির কাছে চাইতেই হরি বলে, আমার কাছে নেই, তবে গাড়িতে আছে। নন্দা জানতে চায় চাবি কোথায়। হরি বলে, নিচে ডাইনিং টেবিল রাখা আছে। এদিকে জলিকে দেখা যায় বউ কল রিসিভ করছে না দেখে বউকে কনভিন্স করতে মেসেজ পাঠিয়ে যাচ্ছে। এরপর রিপ্লাই না দেয়াতে জলি তার প্রমিস ভেঙে পাশে থাকা ড্রিঙ্কসের গ্লাসগুলো থেকে ড্রিঙ্ক করে ঘুমাতে যাচ্ছিল। তখনই পুলের পাশে একটি ব্লুটুথ স্পিকার পড়ে থাকতে দেখে জলি সেটা অন করতেই পর্ন ভিডিওর শব্দ হতে শুরু করে। তার মানে যার ফোনের সাথে কানেক্ট হয়ে আছে সে নিশ্চয়ই পর্ন ভিডিও দেখছে। জলিও বিষয়টি বুঝতে পেরে ডিভাইসটি বন্ধ করে ঘুমাতে চলে যায়। আবার অঞ্জলি ওয়াশরুম থেকে বের হতেই সাজিদা জানায় মেয়ের একটু জ্বর লাগছে, তাই এসি ছাড়িনি। অঞ্জলি বলে, সমস্যা নেই। এজন্য অঞ্জলি জানালার একটি কপাট খোলা রেখে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। সবাই ঘুম থেকে উঠেই বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিনয় অঞ্জলিকে না দেখে সাজিদার কাছে জানতে চাইলে সাজিদা জানায় ও তো ইমার্জেন্সি কাজ আছে বলে ভোর 5:30টায় চলে গেছে। বিনয় সাথে সাথে অঞ্জলিকে কল করে, কিন্তু অঞ্জলি পিক করছে না। বিনয় মূলত একজন শেফ, তাই এখান থেকে তার কর্মস্থলে গিয়েও অঞ্জলিকে কল করে যাচ্ছে, তাতেও অঞ্জলি রিসিভ করছে না। এদিকে বিনয় আর তার ওয়াইফ ডিভোর্সের প্ল্যান করছে, কিন্তু বিনয়ের শ্বশুর বিয়ের অর্ধেক খরচ দাবি করায় বিনয়ের একটু সময়ও লাগছে। এভাবে 2 দিন কেটে যায়। এরপর অঞ্জলি বিনয় রেস্টুরেন্টে এসে বিনয়ের সাথে দেখা করে এবং বিনয়কে জানায় সে যখন ঘুমিয়েছিল হরি তার শরীরে হাত দিয়েছে। শোনা মাত্রই বিনয় বলে ওঠে, তুমি সেদিন কেন বললে না? আর 2 দিন ধরে কল করছি, তুমি পিক করছো না কেন? মূলত ওই ঘটনার পর অঞ্জলি সেই শখ থেকে এখনও বের হতে পারেনি। বিনয় বোঝায়, তুমি সব আমার উপর ছেড়ে দাও, ওকে গ্রুপ থেকে বের করে ছাড়বো আমি। কিন্তু অঞ্জলির কথা, আমি এসব চাই না, আমি কাউকে কিছু বলতেও চাই না। এরপরও বিনয় জানতে চায়, তুমি শিওর তোই ছিল? অঞ্জলি বলে, তুমি কি প্রমাণ দেখতে চাও? এরপর বিনয় মদনের বাড়িতে যায়। মদনের ওয়াইফ আবার রেভিনিউ ডিপার্টমেন্টে জব করে, তাই সে বেরিয়ে যাওয়া মাত্রই বিনয় মদনকেও এই বিষয়টি জানায় এবং সবাইকে এভাবে বলতে বলে যে অঞ্জলি তার কাছে বলেছে। কিন্তু মদন বলছিল, অঞ্জলি তো আর আমাকে বলেনি, এভাবে বলতে হবে কেন? বিনয় বলে, দেখো, অঞ্জলি আইনের আশ্রয় নিতে চাচ্ছিল, আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে থামিয়ে রেখেছি। এখন এই পরিস্থিতিতে ওর সাথে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। তুমি গ্রুপের সিনিয়র, তোমার কথা সবাই মেনে নেবে। তারপরও মদন শিওর হওয়ার জন্য অঞ্জলিকে কল করে এবং বলে, বিনয় আমাকে সবই বলেছে, কাল আমি গ্রুপের সবাইকে ডেকে আমরা একটি সিদ্ধান্ত নিব। এরপর মদন গ্রুপের সবাইকে কল করে এবং আগামীকাল তার বাড়িতে আসতে বলে দেয়। তবে মদন বিনয়কে আবারও বলে, হরি কিন্তু নিজেকে নির্দোষ বলবে, তখন অঞ্জলি পিছিয়ে যাবে না তো? বিনয় বলে, কি বলছো তুমি? ও তো পুলিশ কমপ্লেন করতে যাচ্ছিল। তবে বিনয় যে এসব বাড়িয়ে বলছে তা মদন না জানলেও আমরা কিন্তু জানি। এই ফাঁকে একটি বিষয় বলে রাখি, এই গ্রুপে যারা আছে একমাত্র হরি ছাড়া সবাই আর্থিকভাবে অসচ্ছল, কোনো রকমে কিছু একটা করে সারভাইভ করছে আর কি। আর মদনের কথা বলতে গেলে সে বউয়ের উপর নির্ভর করে চলছে। তো কথা মতো পরবর্তী দিনই হরি ব্যতীত অন্য সবাই মদনের বাড়িতে চলে আসে। ইস্যু যেহেতু হরিকে নিয়েই, তাই তারা হরিকে ডাকেনি। এরপর সবাইকে বসিয়ে মদন অঞ্জলির বিষয়টা সবাইকে জানায়, আর শোনা মাত্রই সবার মাথায় হাত। সানস বলে ওঠে, এখন পর্যন্ত এই একটি জিনিসই ঘটেনি যা এখন ঘটে গেল। আজিও বলছিল 3 দিন যাবত আমার ফোন রিসিভ করছে না, এটাই তাহলে তার কারণ। তবে সেদিন জানতে চায়, অঞ্জলি এক্স্যাক্টলি কি বলেছে এটা বলো তো? মদন বলে, অঞ্জলি জানালার পাশে সোফাতে ঘুমাচ্ছিল, রাত 2টার দিকে হরি এটা করেছে। জলি বলে ওঠে, ঘুমের মধ্যে কিভাবে দেখলো? মদন বলে, ও তো বলল ক্লিয়ারলি হরিকে দেখেছে। আজিও তখন বলে, ওই হরিকে ধরিয়ে এনে পেটানো দরকার। কিন্তু সেদিনের কথা, আমরা তো এখানে আলোচনা করতে বসেছি, তাই না? এখনই এতটা ইমোশনাল হলে চলবে না, আগে আমাদের সব কিছু ভালো করে খতিয়ে দেখতে হবে। আর হরি যে করেছে তারা তো প্রমাণ দরকার। সেলবাও তখন জলি আর সানসের কাছে জানতে চায়, তোরা তো হরির রুমে ঘুমিয়েছিলি, হরি কি বেশি নেশাগ্রস্ত ছিল? সানস বলে, হ্যাঁ তা তো ছিল। সেলবা বলে, এজন্যই কাজটি হয়েছে, তোদের আগে এসব ড্রিঙ্ক করা ছাড়তে হবে। বিনয় বলে, এমন পার্টি তো অনেক হয়েছে তাই না, কখনো তো এমন ঘটনা ঘটেনি। কখন ঘটল? হরি আসার পর। তাই ড্রিঙ্কের দোষ না দিয়ে ওর দোষ দাও।
তবে সিজিন মদনের কাছে জানতে চায় অঞ্জলি কি নিজে এসে বলে গেছে। মদন বলে গতকাল এসেছিল তো। সেদিন বলে দেখো, আমি সন্দেহ করছি না, কিন্তু ঘটনা ঘটল গত রবিবারে, আর এতদিন পর এসে আমাদেরকে বলল। ও তার পরদিনই তো বলতে পারত। বিনয় তখন রেগে উঠে বলে, এটা কোনো কথা? কেউ ওর বুকে হাত দিয়েছে আর ও তাকে ঢোল পিটিয়ে বলে বেড়াবে? নিশ্চয়ই শখ থেকে রিকভার হতে পারেনি। অবশ্য সবাই দুজনকে শান্ত করে বসায়। সান্তোষ বোঝায়, দেখো, এই ঘটনা যদি বাইরে প্রকাশ হয়ে যায়, লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। অঞ্জলি আর হরি দুজনই আমাদের কাছের, তাই দুজনকেই এখানে ডেকে তাদের সাথে কথা বলে একটি কম্প্রোমাইজ করানোর ব্যবস্থা করতে হবে। সুধীরের মতামত জানতে চাইলে সুধীর বলে কোনো আলোচনার সুযোগ নেই, হরিকে গ্রুপ থেকে এক্সপেল করতে হবে। আমাদের কাছে লেটার হেড আছে, তাতে আমরা ডিসমিসাল অর্ডার রেডি করে স্যারের কাছে পাঠিয়ে দিই। একটা কথা মনে রেখো, এই ঘটনার কথা যদি প্রকাশ পায় আমাদের গ্রুপ শেষ হয়ে যাবে। সানুর বলছিল, আমরা ওর বিষয়ে শুনলাম আর ওকে বের করে দিলাম, এটা কি ঠিক হবে? মদন বলে, এজন্যই তো সবাইকে ডাকা হচ্ছে, তোমরা যার যার মতো করে মতামত দাও। সিজিন বলে, এমন ঘটনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আগে যাচাই করে দেখা উচিত। এদিকে প্রশান্ত স্মোক করতে বাইরে গিয়েই অঞ্জলিকে এখানে ডাকতে চাচ্ছিল, কিন্তু সুধীরের কথা, আগে সবাইকে একটা সিদ্ধান্ত আসতে দাও, তারপর ডাকো। এদিকে ওই দিনের পার্টির পর হরি বিভিন্ন কাজে সান্তোষ, নান্দা এবং সানুষদেরকে কল করেছিল, তাই তারাও বলছে ওর কথায় ওকে একদমই ক্যাজুয়াল মনে হলো। এমন একটা ঘটনা ঘটানোর পর কেউ এতটা ক্যাজুয়াল থাকতে পারে? আজি বলে, এটাই তো অ্যাক্টিং। তবে বিনয় বলে, ওর কুকর্মের ব্যাপারে আমরা জেনে গেছি কিনা এই খোঁজ নিতেই তোমাদেরকে বারবার কল করেছে। এর মধ্যে ঘরের ইনভার্টারের সমস্যা দেখা দিচ্ছিল, এজন্য মদন উপরে গেলে বিনয় গিয়ে বলছিল, আমাদের আরও শক্তভাবে বলতে হবে, ওরা কী সব বলছে শুনছ? কিন্তু মদনের কথা, আমরা শুধু সমস্যার কথা বলতে পারি, ওদের ডিসিশন আমরা দিতে পারি না, ওদেরকে ওদের মতো করে বলতে দাও। এদিকে সেলভা বলছে, এই ঘটনা প্রকাশ পেলে কোনো মেয়ে আর আমাদের গ্রুপে আসতে চাইবে না। সেদিন বলছে, যদি এমনটা ঘটে থাকে তোমাদের কি মনে হয় ও চুপ বসে থাকার মেয়ে? সান্তোষ বলে, দেখো সিজিন, আমি জানি তুমি কেন এটা বলছো। মূলত 4 বছর আগে অঞ্জলির কাজিনের সাথে সিজিনের বিয়ের কথা পাকা হচ্ছিল, কিন্তু হঠাৎ তারা নিষেধ করে দেয়। পরে সিজিন জানতে পেরেছিল অঞ্জলি তাদেরকে বলেছে যে সিজিন শর্ট টেম্পারের আর গাঁজা সেবন করে। ওই সময় অঞ্জলি সিজিনের বিষয়ে এসব মিথ্যা বলাতে সিজিনের বিয়েটা ভেঙে গিয়েছিল, আর এজন্যই সিজিন এখন অঞ্জলির কথায় বিশ্বাস করতে পারছে না, বারবার প্রশ্ন করছে। এদিকে ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নেই, ইনভার্টারের সমস্যা করছিল, তাই সবাই বাইরে চলে যায়। শান্তোষ সুধীরকে বলছিল, ওই রাতে তো সাজিতাও রুমে ছিল, ও কি কিছু দেখেছে, বলেছে তোমাকে কিছু? সুধীর বলে, সাজিতা শুধু বলল আর্জেন্ট কাজের কথা বললে অঞ্জলি চলে গিয়েছে। আবার কেউ বলছিল স্যারকে বিষয়টা জানানো উচিত, কিন্তু মদনের কথা, অঞ্জলি যদি স্যারকে ডিসাইড করতেই দিত তাহলে আগে আমাদেরকে বলতো না। ও চাচ্ছে আমরাই ডিসিশনটা নেই। স্যার আবার কাল নেপাল চলে যাবেন, তাই আজ রাতের মধ্যেই তাকে জানাতে হবে। এখন হরির সম্পর্কে এক এক করে তোমাদের ডিসিশন বলো। সুধীর বলে, ওকে একদমই এক্সপেল করে দেওয়া উচিত। সান্তোষ বলে, এটা ঠিক হবে না, আমার মতে 6 মাস বা 1 বছরের জন্য ওকে নিষিদ্ধ করা হোক, পরে আস্তে আস্তে অঞ্জলি শান্ত হয়ে গেলে ওকে মাফ করে দিলে তখন আবার নিয়ে আসা যেতে পারে। তবে নন্দনের কথা, তোমরা ওর সম্পর্কে জানো না, আজ এটা করেছে কাল অন্য কিছু করবে। প্রশান্তের কাছে জানতে চাইলে প্রশান্ত বলে, গ্রুপ যে ডিসিশন নেবে আমি সেদিকেই যাব। সিজিন বলে, হরিকে আমিও দেখতে পারি না, তারপর এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে ভালো করে যাচাই করে দেখা উচিত আসলে কি ঘটেছিল। বিনয় আবারও বলে ওঠে, এখানে প্রমাণের কি আছে, ও তো বলেছে তাই না? কিন্তু সিজিনের কথা, সেখানে সাজিতা ছিল, সিসিটিভি থাকতে পারে, কোনো একটা প্রমাণ তো থাকবে। জলিকে জিজ্ঞেস করলে জলি জানায়, আগেরবার একটা ইস্যুতে যখন তাকে বের করে দেওয়া হচ্ছিল তখন হরির কারণে সে গ্রুপে টিকে থাকতে পেরেছিল, তাই যে ব্যক্তির কারণে সে গ্রুপে টিকে থাকতে পেরেছে তার বিরুদ্ধে কিভাবে সে যাবে। এই জন্য জলিও বলে, গ্রুপ যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মেনে নিব। এ পর্যন্ত 11 জনের মধ্যে 6 জনকে পাওয়া যায় যারা হরিকে এক্সপেল করার পক্ষে। তবে মদনের একটি অনলাইন মিটিং থাকায় মদন বলে যায় যে আমার আসতে 20 মিনিট সময় লাগবে, তোমরা আলোচনা চালিয়ে যাও। আর মদন যাওয়া মাত্রই নন্দা বিনয়কে বলছিল যে মদনকে কিভাবে কনভিন্স করলি। মূলত বিনয়ের সাথে হরির যে ইস্যুটা আছে সবাই সেটা জানে, আর বিনয় যদি এই বিষয়টা সবাইকে বলতো সবাই ভেবে নিত যে বিনয় হরিকে বের করতেই এই গল্পটা সাজিয়েছে, এই জন্যই মূলত মদনকে দিয়ে বলিয়েছে। তবে নন্দনও যে এই বিষয়টা জানে সেটা মদন জানে না। এদিকে প্রশান্ত পড়েছে এক মহাবিপদে, সে আবার হরির থেকে 1,40,000 টাকার একটি চেক নিয়ে রেখেছে। এখন হরিকে যদি গ্রুপ থেকে বের করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সে আর হরির থেকে ওই ঋণটি নিতে পারছে না। আবার শান্তোষ আর সিজিনকে ড্রিঙ্ক করতে দেখে বিনয় এগিয়ে এসে সিজিনকে বলে যে আসলে অঞ্জলির কাজিন এক ছেলেকে ভালোবাসত, অঞ্জলি তোমাকে জানে, এজন্য কাজিনের কথায় মিথ্যা বলে বিয়েটা ভেঙেছিল, এতে অঞ্জলির কোনো ইন্টেনশনই ছিল না।
আবার বিনয় সান্তোষের কাছে জানতে চায়, তোমার মেয়ে নেহা এখন কোন ক্লাসে পড়ে? সান্তোষ বলে 11 গ্রেডে। বিনয় বলে, হরি যদি এটা নেহার সাথে করত তাহলে কি 6 মাসের জন্য ওকে সাসপেন্ড করে আবার ফিরিয়ে আনতে পারতে? তবে সান্তোষ এই কথার কোনো জবাবই দিতে পারে না। বাকি ছিল সানস। বিনয় সানসকেও বোঝায়, দেখ ভাই, অঞ্জলি যদি আইনের আশ্রয় নেয় তখন আমাদের গ্রুপেরই নাম বদনাম হবে, আর তার আগেই যদি আমরা ওকে এক্সপেল করে দিই তাহলে আর সমস্যাই থাকবে না। এরপর সবার সম্মতিতে হরিকে এক্সপেল করতে পরিচালকের কাছে একটি চিঠি লেখা হয়, আর সবাই সেই চিঠিতে স্বাক্ষর করতে থাকে। তবে সেদিন স্বাক্ষর করার সময় বলে, আমার স্বাক্ষর করতে কোনো অসুবিধাই নেই, কিন্তু আমরা যে অঞ্জলির জন্য এই সিদ্ধান্তটি নিচ্ছি অঞ্জলিরও তো জানা উচিত, তাই না? সান্তোষও সেম কথাই বলে। কিন্তু বিনয়ের সুধীর বলছিল, এমন পরিস্থিতিতে অঞ্জলিকে এখানে ডাকাটা একদমই ঠিক হবে না, আর এটা নিয়ে তাদের মধ্যে বেঁচে যায়। একসময় সেলভা বলে, আমি এই গ্রুপের সিনিয়র, আমি নিজে অঞ্জলিকে কল করছি। এজন্য সেলভা অঞ্জলিকে কল করে। বিনয়ের সাথে সাথে অঞ্জলিকে মেসেজ করে দেয় যে সে যেন সেলভার কল রিসিভ না করে, কিন্তু অঞ্জলি মেসেজ না দেখেই সেলভার কল রিসিভ করে ফেলে। সেলভা বলে, অঞ্জলি, মদন আমাদের সব কিছুই বলেছে, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। আমরা চাচ্ছি তোমাকে সরাসরি জানাবো, আমরা মদনের বাড়িতে আছি, তুমি এখানে আসতে পারবে? অঞ্জলি বলে, আমিও তো এদিকে আমার এক বান্ধবীর বাড়িতে আছি, আমি আধা ঘন্টা পর চলে আসব। এদিকে সমস্যায় পড়েছে মদন আর বিনয়, কারণ অঞ্জলি এখানে এলেই তো প্রমাণ হয়ে যাবে যে অঞ্জলি বিনয়কে বলেছে, মদনকে না। তাই চালাকি করে মদন বিনয়কে বলে, ওকে একা ছাড়া ঠিক হবে না, তুই আমার গাড়ি নিয়ে ওকে নিয়ে আয়। কথা মতো বিনয় অঞ্জলিকে আনতে চলে যায়। এদিকে এই ফাঁকে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। তখনই হরি মদনকে কল করে জানায়, একটা খুশির খবর আছে, আমি তোমার বাড়ির পাশে আছি, এসে বলছি। মদন হরিকে অ্যাভয়েড করতে বলে, আমি তো এখনই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তারপর হরি বলে, 10 মিনিটের মধ্যে এসে পড়ছি, বলেই কল কেটে দেয়। এখন সবাই পড়েছে এক বিপদে। হরি যদি এসে পড়ে তাহলে তাদের দেখে ফেলে তো সমস্যা। তাই সবাই খাওয়া দাওয়া বন্ধ করে বাইরে যার যার বাইক ছিল সব বাড়ির পিছে নিয়ে রেখে তারা মদনের ঘরের দোতলার একটি রুমে চলে যায়। আর হরি এলে যাতে কারোর ফোন বেজে না ওঠে এজন্য সবাই যার যার ফোন সাইলেন্ট করে রাখছিল। তখনই জলি ওই স্পিকারটি অন করতেই এখানে থাকা কারোর ফোনের সাথেই সেটি কানেক্ট হয়ে যায়। এদিকে হরিও এসে পড়েছে। হরি এসেই মদনকে বলে, তোমার তো আজ লাকি ডে ভাই, তোমার পাসপোর্ট আছে তো? মদন জানতে চায় কেন? হরি বলে, কেন মানে? আমাদের শুধু ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে। গত সপ্তাহে আমাদের যে 2জন ফরেনার ট্রিট দিয়েছিল তারা আমার কাছে এসেছিল। তারা ইউরোপের কয়েকটি দেশে 3 মাসব্যাপী আমাদের শো করবে। তার মানে আমরা সবাই আগামী 2 মাস পর ইউরোপ যাচ্ছি। আর ওরা কত পেমেন্ট দিবে তা জানো? 80 লাখ টাকা। মদন বলে, কী সব উল্টোপাল্টা বলছো? হরি বলে, উল্টোপাল্টা মানে? ওরা তো আমাকে ব্রিটিশ গভর্নমেন্টের ইনভাইটেশন লেটারটাও দেখিয়েছে। এদিকে সব কিছুই ঘরের ভিতর থেকে সবাই শুনছে। মদন জানতে চায়, স্যারকে জানিয়েছ? হরি বলে, আমি ভাবছি সরাসরি গিয়ে বলবো। মদন বলে, স্যার তো কালই নেপাল চলে যাবে। হরি বলে, এই জন্যই তো আমি এখানে এসেছি, রাতে তোমাকে নিয়ে গিয়ে স্যারকে জানাবো। অন্যদের আগে কিছু বলো না, নাহলে স্যার আবার মাইন্ড করতে পারে। অন্যদিকে হরির এক বন্ধু তার জন্য ওয়েট করছিল। এই জন্য হরি মদনকে বলে যায় যে তুমি আমাকে রাত 8টার দিকে কল দিও, আমরা একসাথে স্যারকে গিয়ে জানাবো। বলতে বলতে হরি বেরিয়ে যাচ্ছিল। তখন মদন জানতে চায়, 3 মাসের ট্রিপ, তাহলে কি অঞ্জলি যাবে? হরি বলে, যাবে না মানে? ওই তো আমাদের একমাত্র কুইন, সাথে আমার ওয়াইফও যেতে পারে। আর হরি চলে যেতেই সেদিন বলছিল, ভালো কিছু আমাদের কপালে নেই রে। সারস বলে, এমনটা বলো না, এখন এসব বলার সময় না। যেখানে আমরা ওকে বের করে দিতে চাচ্ছিলাম আর ও আমাদের বিদেশে নিয়ে যেতে চাইছে, এখন তো আর হরিকে বের করা যায় না। যেভাবে হোক অঞ্জলিকে আর এখানে আনা যাবে না। যারা অঞ্জলিকে আনতে চাচ্ছিল তারাই এখন বলছে, দ্রুত বিনয়কে কল করে বলো অঞ্জলিকে যেন এখানে না আনে। কিন্তু বিনয়কে কল করে দেখা যায় বিনয় অঞ্জলির কাছে পৌঁছে গেছে। এখন কি হবে? যেভাবেই হোক অঞ্জলিকে ম্যানেজ করতেই হবে। অন্যদিকে বিনয় অঞ্জলিকে আনতে গেলে অঞ্জলি জানতে চায় সেলভান কেন আমাকে যেতে বলছে। বিনয় বলে, আমরা ওকে গ্রুপ থেকে বের করার একটা ব্যবস্থা করে ফেলেছি। আমরা যে তোমার পাশে আছি এটা বোঝাতেই ডেকেছে। তুমি শুধু এমনভাবে বলবে যে তুমি আমাকে কিছু বলনি, তুমি মদনকে বলেছ। কিন্তু অঞ্জলির কথা আমি তো তোমাকে বলেছি, আর এসব কেন করছো? বিনয় বলে, আমি একটা বিষয় ভেবে দেখলাম আমার সরাসরি ইনভলভ না হওয়াটাই ভালো। তবে অঞ্জলি জানতে চায়, কী বিষয় ভেবে এমনটা মনে হলো? বিনয় বলে, আমি চাই না আমাদের বিষয় কেউ জানুক। এমনিতেই সিজিন, সানস ওরা আমাদের বিষয়ে সন্দেহ করছে। অঞ্জলির কথা আমাদের কথা জানলেই কি সমস্যা? বিনয় বলে, ওরা জানতে পারলে বলবে যে হরিকে গ্রুপ থেকে বের করতেই আমরা 2জন প্ল্যান করে সব করেছি। অঞ্জলি বলে, এটা এখনকার বিষয় না, তোমার বিয়ের আগে থেকেই আমরা রিলেশনশিপে আছি, তুমি তো কখনোই চাওনি কেউ এই বিষয়টা জানুক। বিনয় বোঝায়, একবার আমার ডিভোর্স হতে দাও, এরপর আমরা একসাথে থাকবো, তখন সবাই জানলেও সমস্যা নেই। এদিকে সবাই ভাবতে শুরু করেছে এখন তারা কি করবে। তারা এটাও ভাবছে, কপাল ভালো
তারা ওই চিঠিটি এখনও পাঠায়নি। ঈশ্বরই হয়তো বা সময় মতো হরিকে পাঠিয়েছে। এর মধ্যে জলি সুধীরকে একটি ফটো দেখিয়ে বলে, এটাকে চিনতে পারছেন আর সময়টা দেখেছেন? তাহলে কিভাবে সম্ভব? সুধীর বলে, দেখো জলি, কোনো মেয়েই কখনো এই বিষয় নিয়ে মিথ্যা বলবে না। এসেছে ডিটেকটিভ হতে। তখনই সুধীরের একটি কল আসা মাত্রই ওই স্পিকার বেজে ওঠে। তার মানে জলি এটা স্পষ্টই বুঝতে পারছে ওই রাতে যে শব্দ সে শুনেছিল সেটা সুধীরের ফোন থেকে এসেছিল। তাই সুধীরের বিষয়টা জলির কাছে একদম ক্লিয়ার। আবার সান্তোষ বাইরে গিয়ে সবাইকে বোঝাচ্ছে, দেখো, এমন গোল্ডেন চান্স সবসময় আসবে না। এমন একটা ইস্যুর জন্য এত বড় একটা সুযোগ ছেড়ে দেয়া ভালো করে সবাই ভেবে দেখো। যারা কিছুক্ষণ আগেই হরিকে গ্রুপ থেকে এক্সপেল করতে লেটার সাইন করেছে, তারাই এখন হরির কথা ইউরোপ যার স্বপ্ন দেখছে। কারণ তারা সবাই আর্থিক সমস্যার মধ্যে কাটাচ্ছে। আবার তারা জীবনেও দেশ ছেড়ে কোথাও যায়নি, এখন ইউরোপের বিভিন্ন দেশ ঘুরবে। আবার তড়িঘড়ির মধ্যে প্রশান্ত হরির দেওয়া চেকটি ছিঁড়ে ফেলেছে। টাকার সমস্যা সবারই, তবে এই সব কিছু তখনই সম্ভব হবে যখন অঞ্জলি কম্প্রোমাইজ করতে রাজি হবে। আর এই কাজটা এতটাও সহজ নয়। হরির সাথে ওই ফরেনারদেরও খুব ভালো সম্পর্ক। হরিকে ছাড়া যেমন ট্রিপে যাওয়া যাবে না, তেমনি অঞ্জলিকে ছাড়াও যাওয়া যাচ্ছে না। এই জন্য সিদ্ধান্ত হয় গ্রুপের যারা সিনিয়র আছে তারা অঞ্জলির সাথে কথা বলবে, দরকার হলে তার হাতে পায়ে ধরবে, হরির সাথে কম্প্রোমাইজ করতে রাজি করাবে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সবাই বাড়ির মধ্যে চলে যায়। অন্যদিকে বিনয়ও অঞ্জলিকে নিয়ে বেরিয়ে গেছে। অঞ্জলি বলছিল, আমি ওদের কিভাবে মুখ দেখাবো? বিনয় বলে, তাহলে সেলভানের কথায় যেতে রাজি হয়েছিল কেন? অঞ্জলি বলে, সিনিয়র একজন বলল, সোজা না করে দিয়ে কিভাবে? বিনয় বলে, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। মদন গতকাল জানতে চেয়েছিল তুমি এই রাতে হরিকে দেখেছিলে কিনা। আমি বলেছি দেখেছ। ওরা তোমার কাছে কিছু জানতে চাইবে না, তারপর যদি ওই প্রসঙ্গ এসে যায় বলবে তুমি দেখেছিলে। বিনয়ের কথা শুনে অঞ্জলি গাড়ি থামাতে বলে। অঞ্জলি বলে, আমি কোনো মিথ্যা বলতে পারবো না। তুমি মদনকে এভাবে বলেছে কেন? বিনয় বলে, না হলে তো বিশ্বাসই করতো না, কিন্তু অঞ্জলির কথা, এই জন্যই তো আমি ওদেরকে না জানাতে বলেছি। আমি চুপচাপ গ্রুপ ছেড়ে চলে যেতাম। বিনয় বলে, অন্যায় ও করেছে, ও গ্রুপ ছেড়ে যাবে, তুমি কেন যেতে যাবে? অঞ্জলি বলে, দেখো বিনয়, এই জায়গাটা এখন আর আগের মতো সেফ নেই। বিনয় বোঝায় ও বেরিয়ে গেলে আবার আগের মতো হয়ে যাবে। এরপর অঞ্জলির কথা, এটা প্রমাণ করতে আমি মিথ্যা বলতে পারবো না। মূলত অঞ্জলি ওই রাতে হরিকে দেখেনি, তবে সেখানে হরির এমন একটা কিছু পেয়েছে যেটা এখনও অঞ্জলির কাছে আছে। আবার হরির ব্যবহৃত পারফিউমের ঘ্রাণও সে পেয়েছিল। তাই অঞ্জলি না দেখেও শিওর যে হরি ছিল। বিনয়ের কথা দেখো, শুধুমাত্র এসব দিয়ে প্রমাণ করা যাচ্ছে না। তুমি এই রাতে হরিকে দেখেছ এটা ভেবেই সবাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। অঞ্জলি বলে, আমি কখনো বলেছি যে আমি সবাইকে আমার পাশে চাই? বিনয় বলে, তোমাকে বললাম পুলিশ কমপ্লেন করো, করলে না। এখন গ্রুপের কাছে বলবে না, তুমি চাচ্ছটা কি? অঞ্জলি বলে, আমি সব মনে করতেই চাচ্ছিলাম না, আমি চুপচাপ সরে যেতাম। বিনয় বলে, তাহলে আমারই ভুল। সমস্যা নেই, তুমি সবাইকে বলে দিও যে তুমি ওকে দেখোনি। আমিও বলবো আমি মিথ্যা বলেছি। তাহলে তোমার একা না, আমাকে গ্রুপ ছেড়ে চলে যেতে হবে। বিনয়ের এই কথার ওপর অঞ্জলি যেতে রাজি হয়। অন্যদিকে জলি সিজিনকে সেই ফটোটি দেখালে সিজিন বলে, অঞ্জলি যদি এমনিতে কম্প্রোমাইজ করতে রাজি না হয় তখন এটা দেখাবে। এদিকে অঞ্জলিরা এসে পড়েছে। কার থেকে নামার আগে অঞ্জলি শুধু জানতে চায় যে মদনকে আমি বলেছি, হরিকে আমি দেখেছি, এই বিষয়টা প্রমাণ করতে আমাকে আর কত মিথ্যা বলতে হবে? বিনয় শুধু বলো, দেখো, আমরা কোনো সৎ ব্যক্তিকে ফাঁসাতে মিথ্যা বলছি না। এরপর বিনয় আর অঞ্জলি ভিতরে যেতেই নন্দন বিনয়কে সব বলতে ডেকে নিয়ে যায়, আর মদন অঞ্জলিকে সোজা উপরে পাঠিয়ে দেয়। এরপর তারা প্ল্যান করে অঞ্জলির সাথে তার সাবধানে কথা বলবে। আপাতত ট্রিপের বিষয়ে তারা কিছুই বলবে না। তার আগে অঞ্জলিকে বলবে তারা হরিকে বের করে দেওয়ার প্ল্যান করেছে। এরপর কম্প্রোমাইজের কথা বলবে। অন্যদিকে নন্দন ও বিনয়কে ইউরোপ যাওয়ার বিষয়টি বলেছে। বিনয় বলে, তার মানে ওরা কম্প্রোমাইজের কথা বলতে যাচ্ছে? এটা একদমই খারাপ হবে। তবে নন্দন শুধু জানতে চায় ও কি সত্যিই পুলিশ কমপ্লেন করতে চেয়েছিল? বিনয় জানা এটাও সে মিথ্যা বলেছে। আবার এদিকে কম্প্রোমাইজের কথা শোনা মাত্রই অঞ্জলি একদম রেগে উঠেছে। অবশ্য মদনরা বোঝাচ্ছে, আমরা তোকে এক্সপেল করতে লেটারও রেডি করে রেখেছি। সেলভা বলছিল ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, মদের নেশা এমনটা করতে পারে। তুমি দেখো না ওকে মাফ করা যায় কিনা। তারপর যদি না যায় আমরা স্যারকে লেটারটি পাঠিয়ে দিব, আমরা তোমার পাশে আছি। অঞ্জলি সোজা বলে দেয়, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু মদনদের কথা তুমি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অঞ্জলি বলে, আমি তো কল্পনাই করতে পারি না যে কখনো ওর সামনে যেতে হবে, আমার ভাবতে সময় লাগবে। সেলভা বলে, সময় লাগলে নাও, ভালো করে ভাবো, তোমারও তো এখানে একটা ভুল আছে তাই না? অঞ্জলি জানতে চায় কী ভুল। সেলভা বলে, পুরুষরা নেশাগ্রস্ত থাকলে পরিবারের কথাই ভুলে যায়, এই জন্যই তোমাকে আমি বারবার বলেছি ছেলেদের সাথে ড্রিঙ্ক করো না। তবে সেলভার কথা শোনা মাত্র অঞ্জলি বলে, তার মানে আমিও সমান দোষী, তাই তো? ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করব বলে অঞ্জলি নিচে নেমে আসে। এরপর মদন অঞ্জলিকে ওই লেটারটি দেখায় এবং বলে, দেখো, এটা সবাই সিগনেচার করেছে।
সেদিন বলে মদন বলার পরই আমরা সাইন করে দিয়েছি। তোমাকে বিশ্বাস করি বলেই তো, তাই না? আমরা তো আর কিছু জানতে চাইনি। অঞ্জলির কথা যদি বিশ্বাসই করবে তাহলে ওকে ক্ষমা করার কথা আসছে কেন? অঞ্জলির কথা আমি কখনই ওর সাথে স্টেজ শেয়ার করতে পারবো না। আমার সাথে ঘটেছে তো, আমি সব ম্যানেজ করে নিব। তখনই শানুস বলে ওঠে, তুমি শুধু সবার চেহারার দিকে তাকিয়ে দেখো। তুমি মানুষকে বলে দিবে, পুলিশ কমপ্লেন করবে, এই ভয়েতেই ওরা হরিকে বের করার প্ল্যান করেছে। সেদিন যেমনটা বলল, তোমাকে বিশ্বাস করে না। বিনয় বলে, দেখ শানুস, তুই তোর কথা বল, অন্যদের কথা বলিস না। শানুস বলে, কেন বলবো না? কেউ হরিকে দেখেছিল? এমনকি আমরা হরিকে একবারও জিজ্ঞেস করিনি। সবার মধ্যে ভয়। জলিও বলে, ও ঠিকই বলছে। কি ঘটেছে, কখন, কিভাবে, কেউ জিজ্ঞেসই করতে সাহস পাচ্ছে না। অঞ্জলি বলে, তোমরা কি জানতে চাও? আমি সব বলবো। তাতে খুশি তো সবাই? সাথে বিনয়কে বলে, এজন্যই আমি বলতে চাচ্ছিলাম না। প্রশান্ত বলে, তোমার কোনো ডিটেলসই বলতে হবে না, তোরা সত্যিটা বলে দিচ্ছিস না কেন? অন্যরা তখন প্রশান্তকে থামিয়ে দেয়। বিনয় বলছে, ওকে এখানে অপমান হতে এসেছে। তখনই জলি তার ফোনে থাকা একটি স্ক্রিনশট দেখায়। মূলত ওই রাতে জলির ওয়াইফের সাথে ঝগড়া হওয়ায় জলি রাত 2:12 স্ক্রিনশট নিয়েছিল, যেখানে হরিকে ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছে। এখন প্রশ্ন আসছে, যে লোকটা 2:12 ঘুমাচ্ছিল সে 2:30 কি করে ওই কাজটি করতে গেল? আর এজন্য শানুস ও অঞ্জলির কাছে জানতে চায়, তুমি কি সত্যিই হরিকে দেখেছিলে? বিনয় বলে ওঠে, না দেখলে কেউ বলেছে? তোমাদের কিছু করতে হবে না, আমরা চলে যাচ্ছি। কিন্তু সবার কথা, এই ফটো দেখার আগে সিচুয়েশন অন্যরকম ছিল। কিন্তু এখন সবার মনের মধ্যে একই প্রশ্ন, আসলে কি ঘটেছে? মদন অঞ্জলিকে বলে, সবার ডাউট ক্লিয়ার করতে, ওই রাতে কি হয়েছিল সবার সামনে বলো। অঞ্জলি বলে, ওই রাতে কাঠ খেলে আমি ঘুমাতে চলে যাই। ড্রাঙ্ক করায় মাথা ঘুরছিল, অনেক ঘুমও আসছিল। সাজিতা বলল, মেয়ের জ্বর, তাই এসি অফ। এজন্য আমি জানালার একটি কপাট খোলা রেখে সোফাতেই ঘুমিয়ে পড়ি। আর এর ঠিক 20 মিনিট পর এই ঘটনা ঘটেছে। মদন বলে, যেহেতু তুমি ড্রাঙ্ক ছিলে আর তোমার প্রচুর ঘুম আসছিল, এটা ট্যাকটাইল হ্যালোসিনেশন হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার ফটোতে হরিকে ঘুমন্ত দেখা যাচ্ছে। তারপর সবাই জানতে চায়, তুমি কি হরিকে পালাতে দেখেছিলে? অঞ্জলি বিনয়ের মুখের দিকে তাকিয়ে বলে, না, আমি দেখিনি। আর এটা শোনা মাত্রই পুরো সিন চেঞ্জ হয়ে যায়। সবাই অঞ্জলির দোষ দিতে শুরু করে, কারণ তারা এই কথার উপর ভিত্তি করেই সেই লোকটাকে বের করে দিতে চাচ্ছিল যে তাদের ইউরোপ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। সবাই জানতে চায়, তাহলে তুমি মিথ্যা কেন বললে? অঞ্জলি বলে, মিথ্যা না, আমি শিওর ওই ছিল। সেখান থেকে যে পালিয়েছে তার পকেট থেকে চাবিটা পড়েছিল, আর আমি হরির পারফিউমের ঘ্রাণ পেয়েছি। চাবি যে হরির কারের এটা ঠিক আছে, কিন্তু পারফিউমের কথা বললে, সেদিন পারফরমেন্সের পর পার্টিতে যাওয়ার আগে নন্দা কিন্তু হরির পারফিউম দিয়ে সবাইকে মেখেছিল, তাই সেটা যে কেউই হতে পারে। তবে চাবি দেখেই শান্ত সিজিনকে ডেকে নিয়ে জানতে চায়, ওর কাছে চাবি কি করে এলো? সিজিনেরও একই প্রশ্ন, মানে দুজনই দুজনকে সন্দেহ করছে, কারণ ওই রাতে তাদের মদের বোতল আনতে দুজনেরই চাবির বিষয়ে কথা হয়েছিল। আবার ওই দিন সকালে হরি বলেছিল কারের চাবি হারিয়েছে, তাই হরি যে কাজটা করেছে এই প্রমাণটাই তার জন্য যথেষ্ট। তবে সবাই এখন একটি কথা জানতে চাচ্ছে, তুমি যদি হরিকে পালাতে নাই দেখলে মদনের কাছে মিথ্যা কেন বলেছ? তবে অঞ্জলি বিনয়কে বাঁচাতে বলে, আমি দেখেছি বলার পরও তোমরা কম্প্রোমাইজের কথা বললে, আবার কেউ তো হ্যালুসিনেশন বানিয়ে দিল। বিনয়কে বলে, আমাকে বাস স্টপে নামিয়ে দিয়ে আসো, আর এই চাবি হরিকে দিয়ে দিও। আমি কোনো পুলিশ কমপ্লেন করতে যাচ্ছি না, কাউকে বলতেও যাচ্ছি না, আমি গ্রুপ ছেড়ে চলে যাচ্ছি। তখনই শানুস এসে বলে ওঠে, ওই রাতে হরি করেনি, নন্দা করেছিল। শানুস বলে, ওই রাতে সিগারেটের জন্য নন্দা চাবি নিয়েছিল, আমার ক্লিয়ার মনে আছে। পরবর্তী দিনই চাবি মিসিং হয়েছে। অবশ্য নন্দার কথা, সিগারেট আনতে আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু হরি যেখানে চাবির কথা বলেছিল আমি ডাইনিং টেবিলে কোনো চাবি পাইনি। মদন বলে, তাহলে জলি যে বলল মাঝরাতে তোকে অঞ্জলির রুমের দিকে যেতে দেখেছে? নন্দা বলে, আসলে আমার মাথা ব্যথা করছিল তো, তাই সাজিদার কাছে মেডিসিন আছে কিনা জানতে গিয়েছিলাম। আর এটা শোনা মাত্রই মদন বলে ওঠে, ও এটা করেছে, আমি তো জলির কথা মিথ্যা বললাম, আর সাথে সাথে ও গল্প বানিয়ে দিল। সুধীরও জানতে চায়, সাজিদাকে মেডিসিন দিয়েছিল? নন্দা বলে, ওর কাছে ছিল না। সুধীর বলে, ঠিক আছে, আমি সাজিদা থেকে জেনে নিচ্ছি। এদিকে মদন নন্দাকে বারবার বলছে, তুই আর কত মিথ্যা বলবি, এবার সত্যিটা বলে দে। তবে নন্দা রেগে বলে, আমি মিথ্যা বলছি, মিথ্যুক তো তোমরা। নন্দা আবার সত্যিটা প্রকাশ করে দেয়। নন্দা বলে, অঞ্জলি তো মদনকে কিছু বলেইনি, ও তো বলেছে বিনয়কে, আর বিনয় চাচ্ছিল হরিকে বের করবে, তাই বিনয় মদনকে বলেছে। অবশ্য অঞ্জলিও স্বীকার করে বলে, বিনয়ের হরির মধ্যে সমস্যার ব্যাপারটা সবাই জানে, তাই ও মদনকে বলেছে। আর এর মধ্যেই সুধীর এসে বলে, সাজিদা বলছে নন্দা সত্যি মেডিসিন চাইতে গিয়েছিল, তার মানে নন্দা এই কাজটি করেনি। তবে সুধীর জানায়, সাজিদা আরও একটি কথা বলেছে, আমাদের মেয়ে বিনয় আর অঞ্জলিকে কিস করতে দেখেছে।
শোনামাত্রই বিনয় হেসে বলে, কী সব উল্টাপাল্টা কথা বলছো? কিস করেছি আমরা? এটাও কোনোভাবে সম্ভব? সুধীর বলে, আমি বলছি না ও সত্যি বলেছে। বিনয় বলে, দেখো আমি বিবাহিত, আমার অন্য কারোর সাথে রিলেশন যাওয়ার কোনো প্রয়োজনও নেই, বিশেষ করে ওর সাথে। তবে এই কথাটা অঞ্জলির খুবই মাইন্ডে লাগে। অঞ্জলি বলে ওঠে, আমি আর কত মিথ্যা বলবো? আমি কার ভয় পাবো? অনেক ভয় পেয়েছি, আমি আর কাউকে ভয় পাই না। হ্যাঁ, আমি আরও 1 বছর যাবত রিলেশনশিপে আছি। আর এটা শোনার পরই সবাই এখন হাসতে শুরু করেছে। সিজিনও বলছে, এখন তোমরা বুঝতে পারছো তো, চাবি নিয়ে আসা, মদনকে দিয়ে মিথ্যা বলানো, এই সবই হরিকে বের করতে তাদের করা প্ল্যান। কে জানে আদৌ কেউ কিছু করেছিল কিনা। সিজিনের মুখে এটা শুনে বিনয় শুধু অঞ্জলিকে বলছিল, এবার দেখেছে তো, আমি বলেছিলাম সত্যিটা বললে কি হবে। অঞ্জলি শুধু আজির কাছে জানতে চায়, তোমারও কি মনে হয় আমি মিথ্যা বলেছি? আজি বলে, তুমি হরির কথা বললে বিশ্বাস করেছি, নন্দার কথা বললে বিশ্বাস করেছি, কাল যদি তোমার মনে হয় আমি করেছি, তখন আমরা কি করব? অঞ্জলি স্পষ্ট বুঝতে পারছে সবার চোখে সে এখন মিথ্যাবাদী, কারোর চোখে সে কোনো ভিকটিম নয়। এজন্য অঞ্জলি চলে যায়। বিনয় অঞ্জলি পিছে পিছে যাচ্ছিল। এরপর বাস স্টপে গিয়ে বিনয় বলছিল, চলো আমি তোমাকে ড্রপ করে দিই, এখন কোনো বাস আসবে না। অঞ্জলি বলে, সব শেষ বিনয়, আমি গ্রুপ ছেড়ে দিচ্ছি। বিনয় বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম, তুমি চোখে দেখোনি এটা বলো না। অঞ্জলির কথা, আমি তোকে দেখিনি, আমি তো মিথ্যা বলতে পারবো না। আর তুমি একটা বিষয় দেখেছ, কেউ জানতে চাইলই না যে হরি যদি না করে থাকে কে করেছিল। বিনয় বলে, তুমি ঠিক বলেছিলে, আমার এই মদনকে জানানো ঠিক হয়নি। তবে তোমার কি মনে হয় আসলে কি হরি ছিল? অঞ্জলি বলে, আমি জানি না, তবে সবাই যখন হরির হয়ে কথা বলছিল মনে হচ্ছিল হরি ওখানেই আছে। বিনয় বলে, ঠিকই বলেছ, তোমাকে নিয়ে আসার পর আমিও একটা বিষয় জানতে পারি। বিনয় অঞ্জলিকে ওই ইউরোপ ট্রিপের বিষয়টিও বলে। এরপর অঞ্জলি বলে, তার মানে আমি গ্রুপ থেকে বের হইনি, ওই ট্রিপে যাওয়ার জন্য আমাকেই বের করে দেখা হচ্ছে। বিনয় বলে, আসলে এমনটা না, তুমি একটু ভালো করে ভেবে দেখো, একজন ড্রাইভার, একজন প্লাম্বার, পেট্রোল পাম্পের ওয়ার্কার, তারা যদি এমন একটা অফার পায় তখন তারা কিভাবে রিয়্যাক্ট করবে? তবে অঞ্জলি শুধু জানতে চায় একজন শেফ কি করত। বিনয় বলে, আমার কথা বলছো? আমি শিওর ছিলাম যদি আমরা ওই ট্রিপে যাই তাহলে তোমাকে ছাড়া যাব না। আর বিনয়ের মুখে এটা শোনার পর অঞ্জলি অট্টহাসি হেসে ওঠে। যাকে সে ভালোবাসে সেও তার পরোয়া করল না, সে ওই ট্রিপের কথাই বলছে। অঞ্জলি আর একটি কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে সেলভা সবাইকে বলছে, ট্রিপ থেকে আসার আগে তোরা কেউ হরিকে এই বিষয়ে কিছু বলিস না। সুধীরও বলে, তোমাদের কি মনে হয় ও পুলিশের কাছে যাবে না? মদন বলে, যেতে দাও, সমস্যা কি? এমনিতেও ও হরিকে দেখেনি, তারপর নিজেও ড্রাঙ্ক ছিল। সেলভা বলে, একমাত্র প্রমাণ ছিল গাড়ির চাবি, তাও তো রেখে গেছে, এখন আর কিছুই করতে পারবে না। মদন বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি, রিসোর্টে কোনো সিসিটিভিও নেই, তাই ওর কোনো টেনশনই থাকছে না। তবে সানস বলে, দেখো আমার মনে হয় অঞ্জলি যা বলেছে সত্যি বলেছে, হরি যদি না করেও থাকে আমাদের গ্রুপে কেউ কাজটি করেছে। কিন্তু কারোরই আর ওই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, সবাই আছে হরির ইউরোপ ট্যুর নিয়ে। এদিকে 8টা বেজে গেছে, তাই মদন হরিকে কল করে। হরি তখন এক প্রডিউসারের সাথে কথা বলছিল। মদন বারবার কল করছে দেখে সে বলছিল, আগে কথা বলে নাও। কিন্তু হরি বলে, কোনো দরকারই নেই, কল করতে থাক। মূলত এখানে হরির কথা আমরা জানতে পারি, মদন একটাতে হরিকে কল করে বলেছিল মদনের কোনো এক অস্ট্রেলিয়ান ফ্রেন্ড হরিকে তার ফিল্মের হিরো বানাতে চায়। ওই রাতে প্রচুর বৃষ্টি পড়ছিল, তারপরও সব কিছু উপেক্ষা করে হরি মদনের কথা মতো ওই লোকের সাথে দেখা করতে একটি হোটেলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে মদন তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। মদন মূলত তার বন্ধুদের সাথে বেট ধরেছিল। সে বলেছিল, আমি যখন তখন ফিল্মের অ্যাক্টরদেরকে হাজির করতে পারি, তাই সে ওই রাতে হরিকে মিথ্যা বলে সেখানে ডেকেছিল। অবশ্য ওই রাতে হরি কিছুই বলেনি, কিন্তু আজ তারই বদলা নিয়েছে। হরি মদনের কল রিসিভ করলে মদন জানতে চাচ্ছিল স্যারের সাথে দেখা করতে কখন যাবে। হরি বলে, আমি ভাবছি ইউরোপ যাওয়ার আগে অস্ট্রেলিয়া যাব, তাহলে তোমার এই বন্ধুর সাথেও দেখা হয়ে যাবে। আর সবাই এখন স্পষ্টই বুঝতে পারছে হরি তার বদলা নিয়েছে। আর এটা জানার পর সানস বলে ওঠে, তোমাদের সাথে এমনটা হওয়ারই দরকার ছিল, তোমরা এরই যোগ্য। আর এরপরই মদনের সাথে সানসের বেঁধে যায়। এদিকে নিজের সেফটি ভুলে, লোকমুখের কথার বিষয়টাও ভুলে যে মেয়েটা 12 জন ছেলের সাথে এতদিন অভিনয় করল, শুধুমাত্র একটা ট্রিপের প্রলোভন পেয়ে তারা এক মুহূর্তের মধ্যে তাকে দূরে সরিয়ে দিল। মনের মধ্যে কষ্ট নিয়ে সেই মেয়েটি তাদের ছেড়ে চলে যাচ্ছে। সিন চলে যায় কয়েক মাস পর। অঞ্জলি এখন আরেকটি গ্রুপে জয়েন করেছে, আর আজ সে সেই নাটকটি করছে যেটা তার সাথে ঘটে গিয়েছে। ওই সময় অঞ্জলির সাথে কে ওই ঘৃণ্য কাজটি করেছিল অঞ্জলি আজও তা জানতে পারেনি। তবে এই নাটকে দেখানো হয় ওই ব্যক্তিটি অঞ্জলির কাছে এসে বলছে, অঞ্জলি আমি তোমার সাথে কাজটি করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু অঞ্জলি একবারও তার দিকে তাকাচ্ছে না দেখে সে বলছিল, একবার তুমি আমাকে দেখো আমি কে। অঞ্জলি শুধু বলে,
আমি তোমাকে দেখতে চাই না, আর কাউকে কিছু বলোও না। লোকটা বলে, কিন্তু এই গিল্ট নিয়ে আমি বাঁচতে পারবো না, একবার আমাকে দেখো। অঞ্জলি বলে, আমি একবারও দেখতে চাই না, জানতেও চাই না, কারণ আমার কাছে তুমি আর ওই 11 জন একই। এখানে আমরা এটাও দেখতে পাই, সামনে থাকা অডিয়েন্সের মধ্যে ওই 11 জন বসে আছে, যাদের সামনে গিয়ে দাঁড়ানোর দুঃসাহসটাও এখন আর নেই। কারণ সত্যিই তো, যেহেতু অঞ্জলির সাথে মিসবিহেভকারীকে তারা ধরতে পারেনি, এখন ওই 11 জনের যে কাউকে দেখে অঞ্জলির মনে হতে পারে এই বুঝি ওই রাতে ঘুমের মধ্যে আমার বুকে হাত দিয়েছিল। এটা শুধু কোনো মুভির গল্প ভাবলে ভুল করবেন, এই গল্পের মধ্যেই আমাদের বাস্তবতা লুকিয়ে আছে। কারণ আমরা মানুষেরা সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করি, আমরা প্রচুর লোভী। নিজের স্বার্থের জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে পোল্টি মারতে দ্বিধাবোধ করি না। আপনাদের কি মনে হচ্ছে অঞ্জলির সাথে ওই রাতে কে এই কাজটি করতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।